প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নোজাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সৈয়দ গোলাম দস্তগীরের একক চিত্রকলা প্রদর্শনী এপিক জার্নি অফ এ মাইগ্রেটরি বার্ড। প্রদর্শনী চলবে 14 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে মির্জা তানবিরা নিপার প্রকৃতিস্থ ভিজুয়াল আর্ট এক্সিবিশন ইন নেচার। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে হাত কাটালি শিরোনামে বিশ্বজিৎ রায়ের একক শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনী চলবে 9 জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনী চলবে 20 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। তোমরা আমাকে এমন যন্ত্রণার মধ্যে রাখছো, এখন আমার উচিত কি জানো? একটা বিয়ে করা। কি? নে পানি পড়া একটু খা। এই কি হলো, কাঁদছিস কেন? বড় ভাই নাই, বড় ভাই সব শেষ। এই যে আবার শত্রু বিভীষণ। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 30 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। দুলা ভাই, আমি মানছি আমি যে কাজটি করেছি সেটা আমার করা উচিত হয়। ইস শালি, তুমি যদি সেদিন এই কথাটা বলতে না, এই কথাও বলতে হতো না, জাস্ট যদি বলতে যে তাদের কোনো ভুল ছিল না, তাহলেই হতো। এই যে এখন যে ইমোশনটা দেখাচ্ছ, এটা কোনো ভ্যালু আছে? একদম ভ্যালুলেস। এবারটার এমন খাচ্ছর মতন লাগছে, দেখে মনে হয় এই দোকান সেই দোকানে খালি বাকিই খায়। এর লেগার টেকনিক করে ওরা বাকি দিছি। এই 80 টাকা বাকি দিছি না, এই 80 টাকা ফেরত দেওয়ানোর ভয়ে এদিকে আর আইবই না। আঙ্কেল, অনেক তো হলো, মানবিমান শেষ করেন, এবার বাসায় ফিরে আসেন। দেখো মা, এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি একটা যুদ্ধ শুরু করব। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন। স্বাগত আপনাকে। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন ভাইয়া? আছি, ভালো আছি, তবে মনটা ইদানিং ভালো নেই। কারণ আমরা এবছরই অনেক প্রিয়জন হারিয়েছি, তার মধ্যে খুব একদম তাজা যে মানুষগুলো, মানে একদম মানে গতকাল যারা চলে গেলেন, তাদের জন্য মনটা খুব বিষণ্ণ। আসলেই তাই। যেমন আমাদের এক সময়ের খুব জনপ্রিয় নৃত্যশিল্পী, পরে অভিনেত্রী অঞ্জনা আপা, তারপরে জাদরেল অভিনেতা আমাদের একজন সম্পদ প্রবীর মিত্র, উনি চলে গেলেন, সদ্য প্রয়াত হলেন। মানে সব মিলিয়ে ভালো লাগছে না। আর গত বছর আমরা অনেককে হারিয়েছি, পাপিয়া সারওয়ার, সাদি মুহাম্মদ, অগণিত শিল্পীদের আমরা আমাদের এই সাংস্কৃতিক ভুবন থেকে হারিয়ে ফেলেছি। তো আমি ওনাদের জন্য আমার নিজের পক্ষ থেকে মানে সমস্ত নৃত্যশিল্পী সমাজের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা। আমাদের পক্ষ থেকেও তাই। আসলে ছোটবেলা থেকে আসলে এই মানুষগুলোকে চোখের সামনে দেখেছি, আর আপনারা তো অনেক বেশি কাছ থেকে আসলে মানুষগুলোকে দেখেছেন, তাদের সাথে কাজ করেছেন। আমাদের পথ চলাটা অনেক অনেক একসাথে চলা, অনেক স্মৃতি। মানুষগুলোকে হারিয়ে ফেলা সেটা আমাদের মিডিয়া অঙ্গনের জন্য অনেক বেশি ক্ষতিকর। মনে হয় যে একটা অ্যাসেট হারিয়ে ফেললাম আমাদের। একদম একদম। তারপরও আসলে আমাদেরকে ভালো থাকতে হয়, সামনের দিনগুলোর দিকে তাকিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়। এটাই হয়তো মানে মানব জীবনের যে নিয়ম, সেই নিয়মে চলে আসে। আমরা বাঁচি ভবিষ্যৎ প্রজন্মের
মঙ্গল কামনায়, আসলে এই কারণেই বেঁচে থাকা। আসলে নতুন বছরটা কিভাবে শুরু হলো? শুরুটা আসলে আমি ঢাকায় ছিলাম না, আমি একটু পরিবারকে সময় দিয়েছি নতুন বছরে। আমরা প্রত্যেক বছরই তাই করি, সবাই পরিবার মিলে একসাথে থাকার চেষ্টা করি, এভাবেই শুরু হয় বছরটা। আর নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, সেখানে এখন চর্চা কেমন চলছে নৃত্যের? আমার নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের তো বয়স এখন অনেক হয়ে গেছে, 32 আপ, 32 বছর পার হয়ে গেছে, আরো বেশি হবে, 33 এরকম। তো চর্চাটা খুব সীমিত আকারে হচ্ছে, মাঝে একটু দেশের চলমান অবস্থার কারণে আমাদের একটু গুটিয়ে রাখতে হয়েছিল, আবার নতুন করে আবার ক্লাস শুরু হয়েছে, করছি, অনেক সাড়া পাচ্ছি, ভালো লাগছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চর্চামুখী হচ্ছে। আচ্ছা, এই তো। এই যে 30-35 বছরের একটা জার্নি, এটা তো নিঃসন্দেহে সহজ ছিল না, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে এই অবস্থানে আপনি এসেছেন। স্ট্রাগল সব ক্যারিয়ারেই থাকে, প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, এবং এই সংগ্রামটাই আমাদেরকে মূলত শিল্পী হিসেবে তৈরি হতে সাহায্য করে। সব থেকে মেমোরেবল যে পার্টটা ছিল আপনার লাইফের, টার্নিং যে পয়েন্ট, সেটা যদি জানতে চাই আপনার কাছে, কোনটার কথা বলবেন? অ্যাকচুয়ালি আমার মা ছিলেন সংস্কৃতি মনা, উনি গ্রুপ থিয়েটার আন্দোলনের সাথে জড়িত ছিলেন, আর সর্বোপরি উনি হচ্ছেন বাংলাদেশ বেতারে চাকরি করতেন। মার হাত ধরেই আসলে আমার প্রথম পথ চলা শুরু। রেডিওতে এক সময় খুব সুন্দর অনুষ্ঠান হতো, কলকাকলি, ছোটদের আসর, শিক্ষার্থীদের আসর, এই জায়গাগুলোতে মা আমাকে হাত ধরে ছুটির দিন নিয়ে যেতেন। টেলিভিশনের অনেক নাটকে আমি ছোটদের অভিনয় করেছি, রেডিওতে অনেক নাটকে করেছি ছোটদের। এটা হয়তো অনেকেই জানে না, আমাকে নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক হিসাবেই জানে। ছোটটা কিন্তু আমার খুব বর্ণাঢ্য ছিল। হ্যাঁ, তারপরে বেশ অনেকগুলো ছবিতে আমি নায়ক রাজ রাজ্জাক, শ্রদ্ধেয় ফারুক ভাই, তারপরে নায়ক উজ্জ্বল, এদের অনেক ছবিতে আমি কিন্তু ছোটবেলার মানে শিশু শিল্পী হিসেবে ওনাদের ছোটবেলার অভিনয় করেছি। আচ্ছা, একদম অনেক ছবি, গায়ের বধূ, দুটি মন দুটি আশা, এটা তো মানে এখনো ইউটিউবে দেখা যায়। তো প্রচুর ছবিতে ছোটবেলার অভিনয় করেছি। আমরা একান্নবর্তী পরিবার, একদম পুরো আমরা সবাই একসাথেই, মানে মায়ের ছায়াতলেই আমরা ছিলাম। সো গান বাজতো হেমন্ত মুখার্জির, সন্ধ্যা মুখার্জির, লতা মঙ্গেশকর, তারপরে আমাদের পুরনো যারা ফেরদৌসী রহমান, এদের গান, এই গান শুনে বড় হয়েছি, তো রিদমটা কাজ করতো খুব, মানে রিদম। হ্যাঁ, তো নাচের প্রতি এত আগ্রহ দেখে মা ভর্তি করে দিলেন বুলবুল ললিত কলা একাডেমিতে। ওখানে গিয়ে একদম আমার মানে টার্নিং পয়েন্ট বলতে পারো। এত ইনভলভ হয়ে গেলাম, আর আমাদের টিচাররা দারুণ দারুণ টিচার ছিল, যাদেরকে এখনকার প্রজন্ম, আমি বলবো যে ওদের সৌভাগ্য, জানি না ওনারা কারা কারা পেয়েছে, এবার আমাদের এত সৌভাগ্য যে আমরা অনেক বরেণ্য পরিচালকদের ছোঁয়া পেয়েছি, যেমন গহর জামিল, জি এ মান্নান। আর আমার গুরু তো ডিরেক্ট রাহিজা খানম ঝুনু, শ্রদ্ধেয় নৃত্য গুরুমাতা রাহিজা খানম ঝুনু, লাইলা হাসান, শ্রদ্ধেয় আবুল কাশেম। আমি অনেক বড় বড় গুরুদের সান্নিধ্য পেয়েছি, সেই কারণে না আমার মনে হয়েছে যে ওনারা আমাকে একদম আগলে ওনাদের জগতে টেনে নিলেন। হ্যাঁ, মানে যত্ন করে কাজ শেখানো, যত্ন করে বা হাতে ধরে আসলে নাচটাকে শেখানো। আমি আগে না শেখার ব্যাপারটা, চর্চার ব্যাপারটা খুব দারুণ ছিল, গুরুমুখী বিদ্যা ছিল, এবং এইভাবে শিখতে শিখতেই আমার মানে নাচের জগতে প্রবেশ। প্রথমে খণ্ড নৃত্য, তারপরে ধীরে ধীরে নৃত্য নাট্যের দলীয় নাচ করতাম আগে, তারপরে ধীরে ধীরে এখানে প্রধান চরিত্রে চলে আসলাম। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা, মায়ার খেলা, কবি নজরুলের নানান রকম কাজ। তারপরে হলো কি, আমার গুরুরা আমাকে হাত ধরে আমাকে কোরিওগ্রাফির জগতে প্রবেশ করালেন। তুমি কম্পোজিশন করো তো দেখি। একটা দুটো করতে করতে এমন যেটা হলো যে আমার উপরে না নির্ভরশীল হয়ে গেল আমার একাডেমির টিচাররা বা আমার গুরু। এমন হতো যে আমার উপর কাজ দিয়ে ওনারা চলে যেতেন, তুমি তৈরি করো। আমার মনে হয় আমি তাদেরকে মুগ্ধ করতে পেরেছি। তার কারণ পরবর্তীতে আমি কবি নজরুলের বিদ্রোহী কবিতার সাথে যে নাচ করেছি, বাংলাদেশের প্রথম সম্পূর্ণ ছেলেরা এই নাচটা রিপ্রেজেন্ট করতো, বলবীর চির উন্নত মমশির, এই নাচটা, এটা আমি দীর্ঘদিন আমি পারফরমেন্স করেছি দেশে বিদেশে। তারপরে কবি নজরুলের বিখ্যাত কবিতা কামাল পাশা, এই কবিতার সাথে কম্পোজিশন করেছি, এবং রাষ্ট্রীয়ভাবে এই প্রোগ্রামগুলো হয়েছে আমাদের ন্যাশনাল ডেতে। কবি নজরুলের জন্মশতবার্ষিকীর প্রোগ্রাম বা ওনার জন্মতিথিতে, রবীন্দ্রনাথের অনেক জন্মবার্ষিকীতেও আমি আমার নৃত্যনাট্য উপস্থাপিত করেছি রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, চিত্রাঙ্গদা, শ্যামা, আরও বহু কাজ। এইভাবে না ধীরে 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 আমার যেটা হলো যে আমার না মানে এই কোরিওগ্রাফির ব্যাপারে একদম মানে আমি একদম হয়ে গেলাম, ইনভলভ হয়ে গেলাম। এখনও আমার কোনো একটা কাজ, যেমন নারী দিবসের কাজ, আমি না
সবাই দেখে কিন্তু 5-10 মিনিটের একটা আইটেম। না, আমি যেটা করি, কত পরিশ্রম। হ্যাঁ, আমি স্ক্রিপ্টটা নিয়ে বসি, আমি মিউজিক নিয়ে বসি, আমার প্রিয় কিছু স্টুডেন্ট আছে ওদের নিয়ে বসি, দিনের পর দিন আমি স্ক্রিপ্টটা তৈরি করি, মিউজিক আমি একবার ফেলি একবার নেই, স্টুডিওতে এডিট করি, করে করে না পূর্ণাঙ্গ করে যখন প্রেজেন্ট করি তখন আমার শেষের দিন মনে হয় এই জায়গাটা বোধহয় আরেকটু এভাবে করলে ভালো হতো। তারপরে আল্লাহর রহমত খুব সানন্দে আমার কাজগুলো মানুষ গ্রহণ করে। আর আমার থিমেটিক কাজের জন্য আমাকে আসলে সবাই খুব খুব রকমের একদম আদর করে যে আমি থিমেটিক কাজের জন্য ভাবি। তো ভাবনার জায়গাটা আমি বলবো ভবিষ্যৎ প্রজন্ম কোনো একটা আইটেম সেটা 5 মিনিটের হতে পারে, কিন্তু সেই 5 মিনিটে কিন্তু অনেক কথা বলা যায়, অবশ্যই অনেক গল্প বলা যায়, অনেক স্টোরি। হ্যাঁ, ভাষা, শুধু নাচ কতগুলো মুদ্রার জোড়া দিয়ে একটা ফুলের মালা গাঁথলাম, নট দ্যাট। এটার ভিতরে একটা স্টোরি বিল্ড আপ করা যায়, নৃত্য কথা বলে। হ্যাঁ, যেমন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের একটা গান আছে, রেল লাইনের ধারে মেঠো পথটার পানে দাঁড়িয়ে, মনে আছে গানটা? খুব বিখ্যাত গান আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে, শহীদদের নিয়ে, বীর শহীদদের। ওই গানটার ভিতরে আমি একটু 5-6 মিনিটের নাচ, কিন্তু স্টোরি বানিয়েছিলাম। বৃদ্ধ একটা মা, অনেকগুলো ছেলে পথ চেয়ে আছে, মা পথ চেয়ে আছে, ছেলেদের নিয়ে বলছে খোকা ফিরবে, খোকা ফিরবে। ওই জায়গাটা আমি এত টাচি একটা স্টোরি করেছিলাম যে অনেকে কেঁদেছে দেখে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ছোটবেলায় আপনার অভিজ্ঞতার মানে অ্যাক্টিং এর যে অভিজ্ঞতা বা স্কিল সেটা অনেকটা কাজে লেগেছে পরবর্তীতে কোরিওগ্রাফি করতে গিয়ে। আর অবশ্যই প্রত্যেকটা কোরিওগ্রাফারের উচিত আমাদের যে মানে ন্যাশনাল যে পোয়েট আছে আমাদের, কবি নজরুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্য যারা আছে তাদেরকে অধ্যয়ন করা। তারপরে নাচ কিন্তু শুধু নাচ না, নাচের ভিতরে অনেক কিছু আছে, অনেক গ্রামার আছে, অনেক কিছু আছে। সবকিছুকেই ধারণ করে যদি একটা প্রোডাকশন করা যায়, আমি মনে করি সেটা আজীবন মানুষ মনে রাখবে। আর না হলে যেটা হবে যে একটা কম্পোজিশন করলাম, না কালকে দেখা হলো, এরকম বহুটা হয় আমাদের। যেমন বিনোদনমূলক অনুষ্ঠানগুলি করি, হলো তারপরে হয়তো মানুষ ভুলে গেল। শিল্প সত্তা ছাড়া শিল্পী তৈরি হয় না, সেটা সম্ভব না কখনো। একটা সময় ছিল যখন শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম ছিল, সেটা হচ্ছে বিটিভি। বিটিভির পর্দায় আমরা সমস্ত বিনোদনের মাধ্যমটাই ছিল বিটিভি। এখন অনেক প্ল্যাটফর্ম, প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা আর্টিস্টের একটা করে ইউটিউব চ্যানেল আছে, সে তার নিজের চ্যানেলে কন্টেন্টগুলো দিচ্ছে। একজন শিল্পীর জায়গা থেকে আপনার কাছে কি এই যে পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া, এটা চ্যালেঞ্জিং বলে মনে হয়েছে কখনো? চ্যালেঞ্জিং মানে সব সময়ই পরিবর্তনশীল, সময়কে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, আমরাও করে নিয়েছি। আর আমাদের সৌভাগ্য যে বিটিভির মতো একটা প্রতিষ্ঠান থেকে আমাদের জন্ম। হ্যাঁ, সেটাই একদম আমাদের অনেকের বিটিভি থেকেই যাত্রা শুরু। তো অনেক মিস করি বিটিভিকে, অনেক হৃদয়ে লালন করি। তারপরে যে চ্যানেলগুলো তৈরি হলো, প্রথম দিকে দেখেছি, কারণ আমি মানে ম্যাক্সিমাম চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠান আমি কোরিওগ্রাফ করেছি, ম্যাক্সিমাম বলতে গেলে লম্বা স্টোরি, এনটিভিটা অলসো। তো ওই সময়টায় দেখেছি চ্যানেলগুলোতে যে আমাদের যে মূল ধারার নাচ বা বিনোদনমূলক হলেও একটা বিষয়ভিত্তিক ব্যাপার নিয়ে মানুষের একটা আগ্রহ ছিল চ্যানেলগুলোতে। পরবর্তীতে স্পন্সরশিপের কারণেই বোধহয়, আমি ঠিক বলতে পারবো না, চ্যানেল ভালো বলতে পারবে, আমাদের যে মানে মূল ধারা বা আমাদের নিজস্ব সংস্কৃতির যে নাচগুলো, এগুলো চ্যানেল থেকে না একদমই উধাও হয়ে গেছে। দায়সারাভাবে একটা ঈদের অনুষ্ঠান করা হয়, এটা কিন্তু আসলে তা নয়। সব সংস্কৃতির সব মাধ্যমকে যখন চ্যানেলগুলো ধারণ করে, তখন এই মাধ্যমটা কিন্তু, আমি পরিষ্কারভাবে আবারও বলতে চাই, নাচকে কিন্তু মাদার অফ আর্ট বলা হয়। হ্যাঁ, তো মাদার অফ আর্ট উপেক্ষিত বিভিন্ন চ্যানেলে। এক সময় হতো যেমন রেগুলার প্রোগ্রাম হতো নাচের, হ্যাঁ, উইকলি হতো বা পাক্ষিকভাবে হতো, মান্থলি হতো, এখন কিন্তু একদমই দেখা যায় না। সেটাই, হ্যাঁ, এটার জন্য আমি ইউটিউবকে দোষ দেব না, এটা আমাদের মানসিকতার ব্যাপার যে আমরা ভুলতে বসেছি আমাদের নিজের কালচারকে। বাংলাদেশের হাজার বছরের যে সংস্কৃতি, আমাদের যে নৃত্যকলা, এটা কিন্তু একদিন দুদিনের না, হাজার বছরের। আসলেই তো সেই ইতিহাসকে আমরা ভুলতে বসেছি, যার কারণে আমি বহুবার চেষ্টা করছি টেনে টেনে নিয়ে আসার। কারণ আমার কিন্তু বিখ্যাত প্রোডাকশন আছে মহুয়া, ময়মনসিংহ গীতিকার, যেটা কিনা শতাধিক শিল্পী এবং বাংলাদেশের বরেণ্য শিল্পীরা কণ্ঠদান করেছেন, যারা এখন আর ওনাদের চাইলেও ওনারা গাইবেন না কখনো। আমাকে বলেই দিয়েছে সাবিনা ইয়াসমিন আপা যে আমি আর গাইব না, কারণ অনেক কষ্ট নৃত্যনাট্যে গান গাওয়া। আমি কিন্তু পেরেছি। সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, মনির খান, বেবি নাজনীন, রথীন্দ্রনাথ রায়, কিরণচন্দ্র রায়, চন্দনা মজুমদার, নাদিরা বেগম, যেই ক্যারেক্টারে যাকে মানায়। আর সবচেয়ে যেটা আমার সৌভাগ্য,
আলাউদ্দিন আলী, আমাদেরকে সবাই বলে যে কিংবদন্তি, উনি সুর সম্রাট, কোনো সন্দেহ উনি নেই। এই আমার নৃত্যনাট্যের মানে সঙ্গীত পরিচালনা উনি করেছেন। চমৎকার। তো আমার লাইফের সবচেয়ে বড় মানে আনন্দের বিষয় এবং আমার আনন্দের স্মৃতি প্রাপ্তি। হচ্ছে মহুয়া। আর সেন্ট্রাল ক্যারেক্টার করেছিল সাদিয়া ইসলাম মৌ, আমার আপনিও ছিলেন আমার সাথে? সহকর্মী, আমার ছোট বোন। হ্যাঁ, আর আমি করেছি মেইন জি। ক্যারেক্টার। আমি নদের চাঁদ আর মৌ করেছে মহুয়ার কেন্দ্রীয় চরিত্রে। আর শতাধিক শিল্পীরা ছিল, ওখানেও কিন্তু অনেক বড় বড় শিল্পীরা পারফর্ম করেছে। অনেক এই বড় যে বড়। এত পরিশ্রম, এই এখন জিনাত পরিশ্রমের- বরকতুল্লাহ নেই, জিনাত বরকতুল্লাহও করেছিল, জি। মায়ের চরিত্র করেছিল। অনেকেই নেই এখন, অনেকেই একটি আছে। প্রোডাকশনের পেছনে আসলে কত ডেডিকেশন থাকে, অনেক কত dedication। পরিশ্রম থাকে। ইনফ্যাক্ট এবং আমি বলি আমার মহুয়াটা মানে মঞ্চে আনতে আমার 12 বছর সময় লেগেছে। একটু লম্বা একটা একটু সময়। একটু করে 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 আমি ভেবেছি হবে কি হবে না, নানান রকম ঘাত প্রতিঘাত বাধা উপেক্ষা করে শেষে অনেকেই আমাকে সাপোর্ট করলেন। সেই সাপোর্টের কারণে শেষে মহুয়াটা আমার 25 বছর পূর্তি নৃত্যালোকের ওই সময় 2 দিন ব্যাপী উৎসব হলো, ওই উৎসবে আমি সব শেষে নামাতে পারলাম। তো তুমি যেটা বলছিলে যে আমাদের পুরনো সংস্কৃতির ব্যাপারটা যেটা আলোচনা হলো, তো সংস্কৃতিটা আমি চেষ্টা করি মাঝে মাঝে তুলে আনার। যেমন আমাদের বর্তমানে একটা সংগঠন আমরা খুব জোরে সোরে কাজ করছি, নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ। আমাদের মূল টার্গেট যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে হারিয়ে যাওয়া যে নাচগুলো আছে, হ্যাঁ, আঞ্চলিক নৃত্যগুলো, ধামাইল, গম্ভীরা এবং নানান বিষয়, ওই জিনিসগুলোকে আমরা গবেষণা করে একদম ওদেরকে দিয়ে আমরা আমাদের দর্শকের সামনে আমরা তুলে নিয়ে আসবো। এমন না যে ওদের কাছ থেকে শিখে আমরা ওই রকম সেজে আমরা ওই জিনিসটা করব, তা নয়। মানে লোকাল পিপলদেরকে নিয়ে ওদেরকে আপনারা নিয়ে কাজ হ্যাঁ করছেন। হ্যাঁ নিয়ে আমরা এই জিনিসগুলোকে আবার তুলে নিয়ে আসবো, আচ্ছা। যেন এগুলি সংরক্ষিত করা হয়, আর্কাইভে থাকে। এই চেষ্টাটা আমরা করে যাচ্ছি এখন। এই যে একটি হীরার টুকরা তৈরি হয়, যত বেশি কাটা হয় হীরার টুকরা তত বেশি দামি হয়। হ্যাঁ, এই যে কয়লা। হ্যাঁ, আপনাদের মতন গুণী মানুষগুলো কিন্তু ঠিক অনেকটা ওরকম, ঘাত প্রতিঘাত পেরিয়ে শিল্পকে সামনে নিয়ে আসা, শিল্পকে উপস্থাপন করা, নিঃসন্দেহে প্রশংসা দাবিদার। এবং সেই জায়গা থেকে এত শ্রোতা দর্শকদের ভালোবাসা, সেটা জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আরও একটি প্রাপ্তির জায়গা আছে আপনার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেটা নিঃসন্দেহে ভালো লাগার তো অবশ্যই, কিন্তু দায়বদ্ধতার জায়গাটা অনেকটা বাড়িয়ে দিয়েছে কি? নিশ্চয়ই। এটা 2007-এর কথা, আমি কখনো ভাবিনি যে আমি এই অ্যাওয়ার্ডটা পাবো। আর কাজটা আসলে আমি একদম সত্যিকার অর্থে আমার ভাই, আমার খুব আদরের ভাই তৌকির আহমেদ, তৌকির ভাই পরিচালনা ছিলেন, আবার নায়িকাও ছিল আমার ছাত্রী জাকিয়া বাড়ি মমো। দারুচিনি। হ্যাঁ হ্যাঁ, দুজনেই পেয়েছি আমরা, দুজনেই। ও পেয়েছে সেন্ট্রাল ক্যারেক্টারে ন্যাশনাল অ্যাওয়ার্ড, আর আমি পেয়েছি কোরিওগ্রাফিতে। সো তৌকির ভাইয়ের জন্যই কাজটা করা। আরেকটা আগ্রহের কারণ ছিল হুমায়ুন আহমেদ, উনি আমাদের পরিবারের সাথে অনেক বেশি হৃদ্যতা, আমার মাকে খালা ডাকতেন। আর কোনো একভাবে উনি আমার মায়ের ভাগ্নে জামাই হতেন, কারণ প্রিন্সিপাল ইব্রাহিম খাঁরই বংশধর হচ্ছে আপনার ওনার মিসেস যিনি ছিলেন, উনি। সেই সুবাদে আমার মা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ সাহেব, যিনি খুব বরেণ্য একজন শিক্ষাবিদ ছিলেন, রাইটার, শিক্ষাবিদ ব্যক্তিত্ব আমাদের দেশের। তো সেই সুবাদে হুমায়ুন ভাই আমাদের সাথে খুব ভালো রিলেশন। আমার মা হুমায়ুন ভাইয়ের অনেক নাটকে অভিনয় করেছে। আমার মাকে হয়তো অনেকে ভুলে গেছে, মরহুম মাহমুদা খাতুন, উনি বাংলাদেশের মানে টেলিভিশনের একদম শুরুর দিকের অনেক পুরনো একজন নাট্যশিল্পী। তো সেই সুবাদে হুমায়ুন ভাইয়ের ব্যাপারটাও ছিল যে হুমায়ুন ভাইয়ের স্টোরি দিয়ে দারুচিনি দ্বীপ হচ্ছে, সব মিলিয়ে ইমোশনাল। আর তার চেয়ে বড় জিনিস যেটা ছিল যে কবি নজরুলের গান ব্যবহার হচ্ছে, দূর দ্বীপবাসিনী। তো আমার তো নজরুল প্রীতি অনেক বেশি, অনেক ভালোবাসি আমি আমাদের জাতীয় কবি। মূলধারার যে নৃত্যগুলো, ওই কারণেই আসলে আমার করা, সেগুলো চলচ্চিত্রে নিয়ে আসাটা কতখানি জরুরি বলে মনে করেন? অবশ্যই জরুরি। আমরা বহু দেশে দেখি, আমাদের প্রতিবেশী দেশগুলোতে, যে ওদের অনেক ছবিতে এই মূল ধারার নাচগুলোকে ব্লেন্ড করা হয়, বহু ছবিতে। আমি এখন নাম বলতে গেলে আসলে দীর্ঘ তালিকা হবে। আমাদের এখান থেকে এই চর্চাটা কম, যে আমাদের কোনো পরিচালক ভাববেন যে আমাদের এখানে কোনো একটা ইতিহাস ভিত্তিক হবে, ছবি হবে, এবং সেইটার ভিতরে আমাদের মূল ধারার কথক আসবে, আমাদের মূল ধারার যে নাচগুলো সেগুলি আসবে, আমাদের সংস্কৃতির উপস্থাপন হবে। এটার দায়িত্ব কিন্তু আমি, দায়বদ্ধতা কিন্তু এদেরও আছে। আপনার যারা এখানে শ্রদ্ধা ভরে বলছি, যারা এখানকার পরিচালক, আমার মনে এখন নতুন করে ভাবার সময় এসছে যে আমাদের মূল ধারার চলচ্চিত্র যেগুলি আছে তার ভেতরে আমাদের সংস্কৃতি, আমাদের নাচ, এগুলি যদি মানে ব্লেন্ড করে এগুলি প্রেজেন্ট করা হয়, আমি মনে করি যে সমৃদ্ধ হবে আমাদের চলচ্চিত্র।
আমরাও সেটাই প্রত্যাশা করি। এবং আমার একটা আকাঙ্ক্ষা আছে, আমার একটা ক্ষুধা আছে, এই ধরনের ছবি হলে আমি অবশ্যই মাসের পর মাস আমি কোরিওগ্রাফ করব। আমরা চাই আপনি বেশি বেশি কাজ করুন, সুস্থ সংস্কৃতির সাথে এতগুলো বছর ধরে থেকে এসেছেন, আগামীতেও থাকুন, এই বছরটা সুন্দর যাক, জীবনটা সহজ হোক। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আর এনটিভির সাথে আমার একদম জন্মসূত্রে পরিচয়, এনটিভির জন্মলগ্ন থেকে আমি এখানে বহু অনুষ্ঠান করেছি, বহু প্রতিষ্ঠাবার্ষিকীর কাজ করেছি। এনটিভি পরিবারে যারা আছেন, আজকের প্রযোজক, ক্যামেরা, লাইট, সাউন্ড যারা এসছেন, যারা আমার পাশে আছেন, সবাইকে ধন্যবাদ। আর দর্শকদের বলবো, আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করবে, পাশাপাশি যে কোনো শিল্প মাধ্যমের একটি শাখাকে বেছে নিন, যেন ওরাই চর্চা করতে পারে। হতে পারে আবৃত্তি, হতে পারে ছবি আঁকা, হতে পারে অভিনয়, হতে পারে নাচ। আপনারা ছেলে মেয়েদেরকে সংস্কৃতিমুখী করুন, এটাই আমার অনুরোধ। ভীষণ জরুরি এটা। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।